স্যারের এগেইনস্টে অ্যাকচুয়ালি সম্ভবত আমি যেটা শুনেছি যে 3টা অডিও আছে। একটা হচ্ছে ভারতের সাথে কথা বলা, আর 2টা সম্ভবত যখন এই আন্দোলনকে দমানোর ব্যাপারে উনি কিছু কথাবার্তা বলেছে তাকে সিদ্দিকের সাথে, ওই কথাবার্তাগুলো আমি যেটা নিউজ পেয়েছি যে এইটা 3 ভাগে ভাগ করে 3 জায়গায় আছে। একটা আছে কানাডাতে, একটা আছে ইন্ডিয়াতে, একটা আছে আমেরিকাতে। ওয়াকার স্যার তো একবার চেয়েছিল যে সে পালায় যাক। বর্তমানে অনেকে আমাকে প্রশ্ন করেন যে সে এখন কোথায় আছে। সে অ্যাকচুয়ালি এখন কাশিমপুর কারাগারে আছে। কাশিমপুর কারাগার এই যে হাই সিকিউরিটি প্রিজন, এখানে আমার মনে হয় যে ও যখন এই কয়দিন ছিল ডিজিএফআই এর হেফাজতে যখন ছিল, তখন অ্যাকচুয়ালি তাকে মানে তার কাছে যত ধরনের মানে অ্যামিনিটিস ছিল, টিভি তারপরে ফোন ইউজ করা, সবকিছু সে করতে পারতো। এবং ওইখানে থেকেই সে সবাইকে থ্রেট দিচ্ছিল, তারেক সিদ্দিকীকে থ্রেট দিচ্ছিল। ওয়াকার স্যারের এগেইনস্টে অ্যাকচুয়ালি সম্ভবত আমি যেটা শুনেছি যে 3টা অডিও আছে। একটা হচ্ছে ভারতের সাথে কথা বলা, আর 2টা সম্ভবত যখন এই আন্দোলনকে দমানোর ব্যাপারে উনি কিছু কথাবার্তা বলেছে তারেক সিদ্দিকের সাথে, ওই কথাবার্তাগুলা। জিয়াকে তারেক সিদ্দিকী ফোন করে বারবার অনুরোধ করতেছে এই ধরনের কোনো কিছু না করতে, আর জিয়া বলতেছে যদি আমাকে যদি ফাঁসায় দেওয়া হয় আমি সবার কথা বলে দিব। বলে দেওয়া তো কোনো সমস্যা না, বাট জিনিসটা হচ্ছে তাকে সে বার্গেন যেটা করতেছে, সে এখান থেকে যেন পালিয়ে যেতে পারে এরকম একটা ব্যবস্থা করতে। আমরা সবাই জানি জিয়া একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওই পালিয়ে যাওয়ার মধ্যে ওয়াকার স্যারও জানতো, ডিজিএফআই জানতো, তারাই চেয়েছিল যে জিয়া চলে গেলে আমাদের বাট জিয়া চলে গেলে আমাদের রাষ্ট্রের জন্য কি ধরনের থ্রেট হইতে পারে এটা নিয়ে বলি। ওর কাছে আছে কি বাংলাদেশের যে বিরোধী দলগুলা যতগুলো আছে, আওয়ামী লীগের যতগুলো আছে, জামাতের যতগুলো, সবার ফোন কল রেকর্ড আছে, এবং কার কোন উইক পয়েন্ট আছে সবগুলো তার কাছে আছে। সো এইগুলা সহ সে যদি বিদেশে পালায় যায়, বাংলাদেশ ইজ ইন মোর ডেঞ্জার। ওয়াকার স্যার হয়তো শুধু নিজেরটা চিন্তা করতেছে যে হ্যাঁ আমার ইয়াটা এক্সপোজ না হলে হলো, কিন্তু বাংলাদেশ উইল বি গ্রেটার ডেঞ্জার। ফিউচার যে রাজনৈতিক দলগুলো আসবে বা রাজনৈতিক দলগুলোর যে কোনো ডিসিশন সে ম্যানিপুলেট করতে পারবে ওই সমস্ত ভিডিও দিয়া বা অডিও দিয়া, যেগুলা তার কাছে আছে, এবং আপনি গ্যারান্টি থাকতে পারেন তার কাছে আছে। আমি যেটা নিউজ পেয়েছি যে এইটা 3 ভাগে ভাগ করে 3 জায়গায় আছে। একটা আছে কানাডাতে, একটা আছে ইন্ডিয়াতে, একটা আছে আমেরিকাতে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমি এর আগে বলেছিলাম যে নভেম্বরের মধ্যে জিয়া পালায় যেতে পারে। এই চান্সটা কাশিমপুরের কারাগারে নেওয়ার পরে একটু এই প্রবাবিলিটিটা কমেছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা কি জানি, জিয়ার বাসায় অলমোস্ট 75 or 77 মিলিয়ন ডলারের মতো মানে ফরেন কারেন্সি পাওয়া গেছে। সো এই কারেন্সি শুধু বাসায় রেখেছে, বাকিগুলো কিন্তু তার ফ্যামিলি তো আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। তার সাথে কিছু আছে, সে কিছু যে লন্ডনে থাকে মশিউর রহমান মামুন, ওর কাছে একটা বড় অঙ্ক পাঠিয়েছে। এগুলা সব নথিতে পাওয়া গেছে তার বাসায় যখন সার্চ করে। এই যে টাকাগুলো আছে, এই টাকাগুলো কিন্তু সে খরচ করতে পারবে। মনে করেন যে কি ধরনের খরচ করতে পারবে, সেক্ষেত্রে পালিয়ে যাওয়ার জন্য খরচ করতে পারবে। মনে করেন যে এখন ওয়াকার স্যার বা জেনারেল কি বলে তারেক সিদ্দিকী সবাই যাচ্ছে ও পালায় যাক। পালায় গেলে তাদের লাভ হবে, কিন্তু দেশের ক্ষতি হবে। দেশের পলিটিক্স এর মধ্যে যারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে সবার জিনিসপত্র ধরা। এবং সরি টু সে আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ভাইস আছে, হয় নারী, টাকা পয়সা, নাইলে ইন্ডিয়ার সাথে যোগাযোগ, সবকিছু আছে। সো বাংলাদেশে যে এখন পলিটিক্যাল যারা পুরোনো পলিটিশিয়ান সবার সবকিছু তার কাছে আছে। সো ও চলে গেলে দেশের ক্ষতি হবে, আর ও যদি থাকে তাহলে ইন্ডিভিজুয়াল তারেক সিদ্দিকী আর হয়তো বা জেনারেল ওয়াকার বা অন্যান্য যারা আছে তাদের ক্ষতি হবে। সো এই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে জিয়াউল আহসানকে আমাদেরকে, আমি আগেই যেটা বলেছি, একটা স্পেশালাইজ টিমের মাধ্যমে ইন্টারভিউশন করতে হবে। আরেকটা জিনিস বলি, ওকে কিন্তু ইন্টারভিউশন কিছুই হচ্ছে না, ওর ইন্টারভিউশন কিছুই হচ্ছে না। ও যেটা চাচ্ছে শুধু ওইটাই ও বলতেছে, আর কোনো কিছু না। মাঝে মাঝে থ্রেট দিচ্ছে লোকজনকে, আর ওকে ইভেন ইন্টারভিউশন আমি এর আগের একটা ইয়াতে বলেছি যে যখন সে ইয়াতে যায় মানে ডিবির কাছ থেকে যখন ওই যে আদালতে নিবে, তার আগে
পলকের সাথে দেখা হয়েছে, সে পলককে মানে পুলিশের সামনে মানে ধুমাধুম থাপড়াইছে সে। কি জন্য? কারণ সে ওই যে বলেছিল যে ইন্টারনেট বন্ধ করছে হচ্ছে জিয়া। এটা তো আমি অনেক আগে থেকেই বলে দিচ্ছি যে ইন্টারনেট ও ফিজিক্যালি লোক পাঠায় জিয়া এটা বন্ধ করছে, বাট সে কেন পাবলিকলি বললো এটার জন্য পলককে সে পিটাইছে। মানে ভার্চুয়ালি তার কোনো পাওয়ারই নেই। এই পাওয়ারটা এবং ওয়াকার স্যারকে যখন থ্রেট দেওয়া হলো, তখন আমি আবার বলি, ওয়াকার স্যারকে যখন থ্রেট কন্টিনিউয়াস দেওয়া হলো, ওয়াকার স্যার তখন বিরক্ত হয়ে ওকে বলছে না, ডিজে হইতে রাখা যাবে না, তাকে কাশিমপুর কারাগারে যেটা রেগুলার সিস্টেম ওইটা এনে পাঠাও। ইট ইন্ডিকেটস দ্যাট ওয়াকার স্যার গট লট অফ পাওয়ার ওভার দ্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। উনি বলতে পারে যে ডিজে হয়তো আমি চালাই না, প্রধান উপদেষ্টা চালাই, বাট এখানে হচ্ছে তার লোকজন এখানে আছে। মেজর জেনারেল ফয়েজ আছে হচ্ছে ইয়াতে। জেনারেল ফয়েজ উনি, ওনার সাথে আমি চাকরি করেছি, গোয়েন্দা সংস্থাতে চাকরি করেছি, উনি আমার বস ছিল। যেটা হয় কি, বেশি ক্যারিয়ার টাইপ অফিসার হলে যেটা হয়, তারা দেশকে গুরুত্ব দেওয়ার থেকে তারা ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দেয়। আর ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিলেই তারা সিনিয়রের কথা শুনে আর কি, মানে মিলিটারি সিনিয়রের কথা বেশি শুনে, পলিটিক্যাল না। হি ইজ নট পলিটিক্যাল, তাকে আমি আওয়ামী লীগ বলতেছি না, বাট হি ইজ ক্যারিয়ারিস্ট। বাট ক্যারিয়ারিস্ট লোকজন গোয়েন্দা সংস্থায় আসলে তারা সবসময় চেষ্টা করে ক্যারিয়ারটাকে এইটা ইউজ করে ক্যারিয়ারকে কিভাবে আগায় নিতে হবে। সো আমি যেটা শুনলাম, ফয়েজ স্যার অলরেডি আগের যে হামিদ স্যার ছিল, হামিদ স্যারের কিছু স্টাফকে গুরুত্বপূর্ণ স্টাফকে তার গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টে দিয়ে আসছে। এইগুলা মানে ঠিক ওয়াইজ ডিসিশন আমি বলবো না, ওনার এগুলা চিন্তা ভাবনা করে দেখা উচিত। তো আমি যেটা মনে করি যে একটা স্পেশালাইজ টিম করে জিয়াউল হাসানের যে সমস্ত তথ্য সিনসিয়ারলি যদি আমি চাই বাংলাদেশকে একটা রিকনস্ট্রাকশন করতে, আমাদের এখন মেইন কাজ কি, ভারতীয় এজেন্ট বাংলাদেশের মধ্যে যা আছে এগুলোকে বের করা। এই সব কিছু জিয়া জানে, এটাকে আমরা বের করতে চাই না। আমার মনে হচ্ছে আমরা বের করতে চাই না, বিকজ তার ইন্টিগ্রেশনটা কিছুই হচ্ছে না। এবং ফিউচারে সে যদি দেশ থেকে পালায় যায়, আরেকটা জিনিস বলতে হবে, সে কাশিমপুর কারাগার এটা হাই সিকিউরিটি প্রিজন, বাট এটা মনে রাখতে হবে সে কিন্তু ইয়াতে আসা যাওয়া করে, কোর্টে তাকে নিশ্চয়ই হাজিরা দিতে হয়, এবং এই আসা যাওয়ার সময়টা কিন্তু ভার্নাবল। এবং মনে রাখতে হবে যে তার যে এত টাকা আছে, সে বিদেশেও টাকা হচ্ছে, এই টাকাগুলোর যদি একটা অংশ খরচ করে তাহলে একটা টিমকে হায়ার করতে পারে, সে তাকে এখান থেকে স্ন্যাচ করে নিয়ে যাওয়ার জন্য। ইভেন ইট সিচুয়েশন করলো, একটা গ্রুপ এসে তাকে স্ন্যাচ করে নিয়ে গেছে, এর মধ্যে হয়তো দু একটা লাস্ট টাসও পড়লো, বাট জিয়া পালাই গেল। সো ওয়াকার স্যারও বাইচে গেল, তারেক সিদ্দিকও বাইচে গেল, এরকম সিচুয়েশন হইতে পারে। আমি এখন কোনো কিছুতেই অবাক হই না, এবং জিয়াকে যদি এই সমস্ত জায়গা থেকে কেউ স্ন্যাচ করে নিয়ে যায় আমি অবাক হব না। আমাকে অ্যাকচুয়ালি কয়েকটা ওই তার কিছু আত্মীয় স্বজন আমার সাথে কথা বলার জন্য অ্যাপ্রোচ করেছিল, আমি সবগুলো ডিনাই করে দিয়েছি। কারণ দেখা যাবে আমি ধরে নিচ্ছি কি দিয়ে আমাকে কি অ্যাপ্রোচ করতে পারে, আমার তো কিছু করে হয়তো টাকা অফার করবে, অথবা নাইলে বলবে যে জিয়া পালাটা লেগে গেলে আমি চুপচাপ থাকি, বাট যেটার কোনোটাই আমি করবো না। সো আমি তাদের সাথে অ্যাকচুয়ালি দেখা করতে রাজি হইনি আর কি, কারণ তার ফ্যামিলি তো এখানে আছে, আমি ভালো মতোই জানি। জিয়ার ফ্যামিলির সাথে আমার একটা ভালো রেসপেক্টেবল সম্পর্ক আছে। সম্পর্ক যেটা নষ্ট হয়েছে সেটা জিয়ার দোষ বলি আর আমার দোষ বলি, বাট এটা একটা আগে রেসপেক্টেবল সম্পর্ক ছিল, আমি ওই সম্পর্কের বাইরে যেতে যাচ্ছি না। সো আমি অ্যাকচুয়ালি কথাবার্তা বলিনি, বাট আমার কথা হচ্ছে এখন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূসকে বুঝতে হবে যে উনার সেনাবাহিনীর উপরে কন্ট্রোলটা নাই। এখনো আয়নাঘরের যে সমস্ত লোকজন কুশলী আছে ওরা এখনো আর্মিতে আছে, এবং সবচেয়ে একটা আমি বলবো যে একটা 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 কি বলবো এটারে, মানে একটা রসিকতা হচ্ছে সেনাবাহিনীতে, সেটা হচ্ছে আজমি স্যার, জেনারেল আজমি, এবং তার এই আয়নাঘর নিয়ে একটা কোডভিটকারী বোর্ড হয়েছে। এটা প্রধান হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন স্যার। তো উনি হচ্ছে সবচেয়ে আওয়ামী লীগের বড় লেসপেন স্যার, উনাকে দিয়ে এটা বানানো হচ্ছে সব কথা। বিভিন্ন জনের সাক্ষী যাকে নিয়ে আসতেছে, সবাই সাক্ষী দিচ্ছে, সিনিয়র অফিসাররা যারা আছে ওই সময় ডিজিএফআই তে ছিল, এনটিএমসি তে ছিল, যারা সিটিআইবি তে ছিল, তারা এসে বলতেছে আয়নাঘর জীবনের নামই শুনে নাই তারা। মানে এই হাস্য কৌতুক হচ্ছে, আসলে আমাকে একটা ইনভেস্টিগেশন হচ্ছে, ওখানে হাস্য কৌতুক হচ্ছে যে কেউ নাকি আয়নাঘরের নামই শোনে নাই।
আয়নাঘরের নাম শুনে জয়েন্ট ইন্টারগ্রেশনের নাম শুনছিল, ওটা কোথায়? DG5, ওকে চলেন দেখতি। আচ্ছা ঠিক আছে, আদমি স্যারকেও নিয়ে যায় ওই জায়গায়, বা হাসিন স্যার আছে নিয়ে যায় ওই জায়গায়, আমি জানি না তারা কি করতেছে। ইনভেস্টিগেশন যেটাই করে ইজ কোয়াইট ইজি, বাট কথা হচ্ছে এখন পর্যন্ত আমি ওই ইনভেস্টিগেশনের যেটা শুনলাম সেটা হচ্ছে কেউ নাকি এগুলো আয়নাঘরের নামই শুনে নাই, কোনো কিছুই বুঝবে। আমি তো আরেক অফিসারের সাথে, আমি যখন মানে আমার জুনিয়র এক অফিসার, সে বললো স্যার আমি তো আয়নাঘরের লোকদেরকে শুধু খাবার খাওয়াইছি, তুমি একজন হাই র্যাঙ্কিং অফিসার হিসেবে শুধু খাবার খাওয়াইছো, তোমার দোষ মাপ। সিলি কথা হচ্ছে এই যে ওয়াকার স্যার গ্যারান্টি দিচ্ছে যে উনি সব অ্যাকশন নিবেন, কিন্তু দেরি করতেছেন। এই দেরি করার পরে মুজিব স্যার যেরকম চলে যাচ্ছে, বাকি সবাই আছে আস্তে ধীরে চলে যাবে, আস্তে ধীরে চলে যাবে, গ্যারান্টি থাকতে পারেন।